আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলা হলে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি ইরানে, ট্রাম্পের হুমকিতে টিকবেন কি খামেনি? আমেরিকান ডলার উপেক্ষা করলেই আসে ভয়াবহ দুর্দশা, যার নজির ইরাক, লিবিয়া, ভেনেজুয়েলা। কি আছে ইরান, চীন, রাশিয়া ও সৌদির ভাগ্যে? ঘন্টার পর ঘন্টা অক্সিজেন ছাড়া সাগরের গভীর পানিতে ডুব দিয়ে নিঃশ্বাস আটকে থাকতে পারে তারা। কারা এই জনগোষ্ঠী? তারা কি মানুষ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর কোন ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অর্থনৈতিক সংকটের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে দায়ী করেন। ইরানে নতুন নেতৃত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানি নাকচ করে দিয়েছে খামেনি সরকার। ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে টিকতে পারবেন কি আয়াতুল্লাহ আলী খামেনি? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে যুক্তরাষ্ট্রের সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত তেহরান। খামেনির উপর হামলা বা আঘাত এলে যুক্তরাষ্ট্রের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খামেনি সরকারের সময় ফুরিয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান লেখেন, অর্থনৈতিক সংকটে ইরানের বাসিন্দারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আর এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দেওয়া নিষেধাজ্ঞাকে দায়ী করেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের নেতৃত্ব পরিবর্তনে ডোনাল্ড ট্রাম্পের ডাকে একাত্মতা প্রকাশ করেছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। রবিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন সিনেটর বলেন, ইরানের সরকার পরিবর্তনে প্রেসিডেন্ট ট্রাম্পের সব ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকারি অফিস যুক্তরাষ্ট্রের এই আহ্বানকে নাকচ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজের অপরাধ ঢাকতে অন্যকে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে জানায় খামেনির অফিস। এদিকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রকে মাথা না ঘামানোর পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতির জন্য ট্রাম্পের দিকে অভিযোগের আঙুল তুলেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত বাঁধিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সমস্ত চেষ্টা ব্যর্থতায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন ইরানের এই মুখপাত্র। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার ভয়ে ইরানের অভ্যন্তরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাম্প্রতিক বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছে না। বাণিজ্যিক কার্যকলাপও অনেকটা কমে এসেছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমেরিকান ডলার উপেক্ষা করে অন্য মুদ্রায় গেলেই পেতে হবে ভয়াবহ শাস্তি। যেসব রাষ্ট্র ডলারের কর্তৃত্ব অস্বীকার করে তারাই পরিণত হয় আমেরিকার টার্গেটে। ইউরোতে তেল বিক্রি করতে চেয়েছিল ইরাক, স্বর্ণভিত্তিক মুদ্রার কথা বলেছিল লিবিয়া, ইরান ও রাশিয়া চেয়েছে ডলার এড়াতে। চীনা ইউয়ানে লেনদেন শুরু করেছিল ভেনেজুয়েলা। ফলাফল একটাই, কড়া নিষেধাজ্ঞা, রাষ্ট্রপ্রধানকে অপরাধী বানানো, অভ্যুত্থানের ষড়যন্ত্র ও যুদ্ধ। বর্তমানে চীনের সঙ্গে ইউয়ানে তেল বাণিজ্যের ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব। এখন কি আছে চীন, সৌদি, ইরান ও রাশিয়ার ভাগ্যে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ডলারকে চ্যালেঞ্জ করা মানেই আমেরিকার শত্রু হওয়া। মার্কিন ডলার নির্ভর ব্যবস্থার বাইরে যেতে চেয়েছে যেসব দেশ, তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে নানা রকম নিষেধাজ্ঞা। পেছন থেকে ষড়যন্ত্র করে ঘটানো হয়েছে গণ অভ্যুত্থান। কখনো রাষ্ট্রপ্রধানকে বানানো হয়েছে অপরাধী, আবার চালানো হয়েছে সরাসরি সামরিক হস্তক্ষেপ। ডলারই যেন হয়ে উঠেছে আধুনিক বিশ্বের একমাত্র পরিচালক। ইরাক থেকে লিবিয়া, ইরান থেকে ভেনেজুয়েলা, সবখানে দেখা গেছে একই চিত্র। এখন আর ট্যাঙ্ক কিংবা বোমা দিয়ে যুদ্ধ শুরু হয় না, সংঘাতের প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে মুদ্রা ব্যবস্থা। কিন্তু ডলারকে চ্যালেঞ্জ করলেই কেন এমন ধ্বংস নেমে আসে? মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করলেই শাস্তি পেতে হয়। এর বড় উদাহরণ ইরাক। 2000 সালে তৎকালীন শাসক সাদ্দাম হুসেইন ঘোষণা দেন, ডলারের বদলে ইরাকি তেল বিক্রি হবে ইউরোতে। এর মাত্র 3 বছরের মাথায় গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। অস্ত্র না পাওয়া গেলেও ধ্বংস করা হয় সাদ্দাম হুসেইনের সরকার। সে দেশের তেল বিক্রি হতে শুরু করে আমেরিকান ডলারে। একইভাবে আফ্রিকার জন্য স্বর্ণভিত্তিক মুদ্রা চালুর প্রস্তাব দেন লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি। তিনি চেয়েছিলেন তেল বিক্রিতে ডলার না নিতে। তারও পরিণতি ভালো হয়নি। 2011 সালে মানবাধিকার রক্ষার নামে ন্যাটো জোটের বোমাবর্ষণে ভেঙে পড়ে লিবিয়া। নিহত হন গাদ্দাফি। তখন থেকেই লিবিয়ায় জ্বলছে অস্থিরতার আগুন।
ডলারের সিংহাসন ভাঙতে গিয়ে ইরানও শিকার হয়েছে একই বাস্তবতার। 2008 সাল থেকেই ডলারের বিকল্প হিসেবে ইউরো, রিয়াল ও পরে চীনা ইউয়ান ব্যবহারে জোর দেয় তেহরান। এর ফল ছিল একের পর এক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্ন করা এবং বিশ্ববাজারে ইরানি তেলের রপ্তানি সীমিত করা। 2014 সালের পর থেকে ডলার নির্ভরতা কমাতে শুরু করে রাশিয়া। তখন দেশটির বিরুদ্ধেও শক্তিশালী হয় পশ্চিমাদের আর্থিক নিষেধাজ্ঞা। বিভিন্ন দেশে রুশ সম্পদ জব্দের কার্যক্রম ব্যাপক হারে বৃদ্ধি পায়। ইউক্রেন যুদ্ধের পর দেয়া হয় সর্বোচ্চ চাপ। রাশিয়ার মূল অপরাধ ডলারের বাইরে গিয়ে বিকল্প শক্তি গড়ে তোলা। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দ্বন্দ্বকে গণতন্ত্র রক্ষার গল্প হিসেবেই দেখানো হচ্ছে, কিন্তু এর পেছনে রয়েছে সম্পদ দখল, অর্থনীতি নিয়ন্ত্রণ ও ক্ষমতার লড়াই। ভেনেজুয়েলা শুধুমাত্র বিশ্বের সর্বোচ্চ তেল মজুতের অধিকারী নয়, বরং সোনা, কোলটান ও বিরল খনিজে ভরপুর। তেল বিক্রিতে ডলার বাদ দিয়ে চীনা ইউয়ান নিতে শুরু করে কারাকাস। ডলারবিহীন লেনদেন, বিকল্প বাণিজ্য নেটওয়ার্ক তৈরির মতো পদক্ষেপ নিয়ে দেশটি দেখিয়েছিল চাপ দিয়ে সব রাষ্ট্রকে ভাঙা যায় না। কিন্তু এটাই যুক্তরাষ্ট্রের মাথাব্যথার কারণ হয়ে ওঠে। শাস্তি হিসেবে ভেনেজুয়েলাকে এখন ভেঙে দিচ্ছে আমেরিকা। পেট্রোলিয়াম বিক্রি হবে শুধুমাত্র ডলারে। এই পেট্রোডলার ব্যবস্থা কেবল মুদ্রা নির্ভরতা নয়, এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষমতার মূল স্তম্ভ। তেল ডলারে বিক্রি হলে বিশ্ব বাধ্য হয় ডলার ধরে রাখতে, আর সেই ডলারই পরে ফিরে যায় মার্কিন ব্যাংক, বন্ড ও সামরিক ব্যয়ে। কেউ এই ব্যবস্থার বাইরে যেতে চাইলে তাকে স্বৈরাচার, সন্ত্রাসের মদতদাতা বা অপরাধী রাষ্ট্র বানানো হয়। বর্তমানে চীনের সঙ্গে ইউয়ানে তেল বাণিজ্যের ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব। ডলারের বিকল্প নিয়ে আলোচনা করছে ব্রিক্স। ভয়ের বিষয় হচ্ছে ডলারকে চ্যালেঞ্জ করলে সেসব দেশও হতে পারে আমেরিকার পরবর্তী টার্গেট। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইউরোপ কোনো ধরনের আপোষ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ফ্রেডেরিকসেন লেখেন, ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না। গ্রিনল্যান্ডের পাশে দাঁড়ানোর কারণে ইউরোপের 8 দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এটি কার্যকর হতে পারে 1 ফেব্রুয়ারি থেকে, আর এর প্রতিক্রিয়ায় ইউরোপের দেশগুলো মুখ খুলতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত চায় না ডেনমার্ক, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। ইউরোপের দেশগুলো ডেনমার্কের পাশে থাকার বার্তায় সন্তুষ্ট তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, ন্যাটোর প্রতিটি সদস্যই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপ একটি ভুল বার্তা দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক ঠেকাতে রবিবার বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপ থেকে বিরত না থাকলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ইইউ কূটনীতিকরা। শুল্ক নিয়ে আলোচনা করতে দ্রুত ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কোস্টা। যুদ্ধের ধরন বদলাতে যাচ্ছে চীন। এবারে কোয়ান্টাম প্রযুক্তিতে 10টিরও বেশি পরীক্ষামূলক সাইবার ও যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে দেশটি। এই প্রযুক্তি ব্যবহার করে স্টিলথ বিমান শনাক্তকরণ, দ্রুত তথ্য বিশ্লেষণ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু চীনের সামরিক শক্তি বাড়াবে তা নয়, পশ্চিমা দেশগুলোর সামরিক সক্ষমতাকেও নতুনভাবে চ্যালেঞ্জ করবে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। যুদ্ধের মাঠ এখন আর শুধু বন্দুক, ট্যাঙ্ক কিংবা ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। চীনের হাত ধরে বিশ্ব এখন প্রবেশ করছে এক নতুন, অদৃশ্য ও ভয়ঙ্কর কোয়ান্টাম যুদ্ধযুগে। বিশ্বজুড়ে সামরিক ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতা যখন ক্রমেই তীব্র হচ্ছে, ঠিক তখনই আরেকটি বড় বার্তা দিল চীন। দেশটির সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি PLA জানিয়েছে, তারা বর্তমানে কোয়ান্টাম প্রযুক্তি নির্ভর একাধিক অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সাইবার অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, PLA বর্তমানে 10টিরও বেশি পরীক্ষামূলক কোয়ান্টাম সাইবার যুদ্ধ সরঞ্জাম উন্নয়নের কাজ এগিয়ে নিচ্ছে। এসব সরঞ্জামের মধ্যে কয়েকটি ইতোমধ্যেই বাস্তব মিশনে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। সামরিক বিশ্লেষকদের মতে, এই পরীক্ষাগুলো চীনের ভবিষ্যৎ যুদ্ধ কৌশলের একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এই উচ্চাভিলাষী প্রকল্পটি পরিচালিত হচ্ছে চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির অধীন একটি উন্নত সুপার কম্পিউটিং ল্যাবরেটরির মাধ্যমে। গবেষণার মূল উদ্দেশ্য হল ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা AI এবং কোয়ান্টাম প্রযুক্তিকে একত্র করে সামরিক সক্ষমতাকে এমন এক পর্যায়ে নেয়া যেখানে তথ্যই হবে সবচেয়ে বড় অস্ত্র।
চীনা সামরিক কর্মকর্তারা দাবি করছেন কোয়ান্টাম কম্পিউটিং ব্যবহার করে যুদ্ধক্ষেত্রের বিপুল পরিমাণ তথ্য মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিশ্লেষণ করা সম্ভব হবে। এর ফলে সেনা কমান্ডাররা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এবং অস্ত্র, সেনা ও রসদের বন্টন আরও নিখুঁত করা যাবে। একই সঙ্গে কোয়ান্টাম সেন্সিং ও অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন মাত্রায় শক্তিশালী করবে। বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর মাধ্যমে এমন স্টিলথ বিমান বা যুদ্ধ বিমান শনাক্ত করা সম্ভব হবে যেগুলো প্রচলিত রাডার ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে পারে। পাশাপাশি কোয়ান্টাম প্রযুক্তিতে জ্যামিং বা সিগন্যাল হ্যাক করা যায় না এমন অতি নির্ভুল নেভিগেশন সিস্টেম তৈরির দিকেও এগোচ্ছে চীন। এই প্রকল্পের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা হংকং ভিত্তিক ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, নতুন প্রজন্মের সাইবার অস্ত্র তৈরিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে দ্রুত অভিযোজন ও পরিবর্তনের সক্ষমতার ওপর। তার ভাষায়, ভবিষ্যতের যুদ্ধ কেমন হতে পারে তা কল্পনা না করে কার্যকর অস্ত্র তৈরি করা অসম্ভব। এদিকে পিএল এর ইনফরমেশন সাপোর্ট ফোর্সের গবেষকরা জানিয়েছেন, তারা সাইবার নিরাপত্তার মাধ্যমে যুদ্ধক্ষেত্রকে আরও নিখুঁতভাবে বোঝার জন্য নতুন মডেল তৈরি করছেন। গত এক বছরে অভিজ্ঞ সেনাদের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তারা ইতোমধ্যেই একটি সমন্বিত ডিজিটাল যুদ্ধ মানচিত্র তৈরি করেছেন, যা ভবিষ্যৎ সামরিক অভিযানে বড় ভূমিকা রাখবে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে, চীনের এই কোয়ান্টাম উদ্যোগ সফল হলে প্রচলিত যুদ্ধের ধারণা পুরোপুরি বদলে যেতে পারে। বিশেষ করে সাইবার নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষায় এটি চীনকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে পারে যা পশ্চিমা দেশগুলোর জন্য নতুনভাবে কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির জেরে এবার চীনের সাথে বৈরী সম্পর্ক কমিয়ে আনার চেষ্টা করছে কানাডা। গত 16 জানুয়ারি বেইজিংয়ে ঐতিহাসিক চুক্তিতে সই করেছে দুই দেশ। চুক্তি অনুযায়ী কানাডা চীনের ইলেকট্রনিক পণ্যের উপর শুল্ক ছাড় দেবে। বিনিময়ে চীন কানাডার কৃষি পণ্যের শুল্ক কমাবে। চীনের প্রতি কানাডার নীতির এমন নমনীয়তাকে গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মিরফাউজের আপডেট ডেস্ক রিপোর্টে। যে যুক্তরাষ্ট্র একসময় পুরো বিশ্বকে নেতৃত্ব দিত, সেই দেশই আজ নিজের তৈরি শুল্কের বেড়াজালে মিত্রদের হারিয়ে ক্রমশ একঘরে হয়ে পড়ছে। মিত্র দেশগুলোর ওপর শুল্কের খড়গ আর নিরাপত্তার নামে চরম অনিশ্চয়তা ওয়াশিংটনকেই বিশ্বমঞ্চে একাকী করে তুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি আচরণে অতিষ্ঠ হয়ে অনেক দেশই হাত বাড়িয়ে দিচ্ছে চীনের দিকে। আর এবার সেই তালিকায় নাম লেখালো যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডাও। যে কানাডা ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত দুর্গ, ট্রাম্পের শুল্ক যুদ্ধের চাপে সেই দুর্গেই এখন ফাটল ধরেছে। এর আগে চীনের সঙ্গে শীতল সম্পর্ক চলাকালে দেশটিকে মানবাধিকার লঙ্ঘনকারী ও নিরাপত্তার জন্য সবচেয়ে হুমকিজনক হিসেবে উল্লেখ করেছিল কানাডা। কিন্তু এখন সেই চীনকেই বাণিজ্য অংশীদার বানাচ্ছে তারা। গত 14 থেকে 17 জানুয়ারি চীনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সফর সম্পন্ন করেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দীর্ঘ 8 বছর পর চীনে কোনো কানাডীয় প্রধানমন্ত্রীর এই সফরকে নিউ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হিসেবে অভিহিত করা হয়েছে। সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেন দুই দেশের প্রধানমন্ত্রী, যা যুক্তরাষ্ট্রের বলয় থেকে কানাডার কিছুটা সরে আসার স্পষ্ট ইঙ্গিত। চুক্তি অনুযায়ী কানাডা থেকে চীনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং তেল রপ্তানি বাড়াতে দুই দেশ একমত হয়েছে। কানাডার ক্যানোলা বীজের ওপর চীনের শুল্ক 85% থেকে কমিয়ে 15% করা হয়েছে, যা প্রায় $4 বিলিয়ন বাজার পুনরুদ্ধার করবে। লবস্টার, কাঁকড়া এবং মটরশুঁটির ওপর থেকেও চীন অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করেছে। এছাড়া সোলার প্যানেল, ব্যাটারি স্টোরেজ এবং উইন্ড এনার্জি খাতে প্রযুক্তি বিনিময় ও বিনিয়োগ বাড়াতে একটি MOU স্বাক্ষরিত হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় আছে বৈদ্যুতিক গাড়ি বা ইভি নিয়ে হওয়া চুক্তিটি। যুক্তরাষ্ট্র যেখানে চীনা ইভির পথ বন্ধ করতে চায়, কানাডা সেখানে কিছুটা নমনীয় হয়েছে। চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর আরোপিত 100% শুল্ক কমিয়ে মাত্র 6.1% করা হয়েছে। বছরে সর্বোচ্চ 49,000 চীনা গাড়ি এই বিশেষ সুবিধায় কানাডার বাজারে ঢুকতে পারবে। কানাডার অটোমোবাইল শিল্পেও চীনা বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
চুক্তিতে স্বাক্ষরের পর সাংবাদিকদের কার্নি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব বদলে গেছে। নতুন বিশ্ব ব্যবস্থায় চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি কানাডার জন্যই ভালো হবে। বেশ কিছু সুনির্দিষ্ট বিষয় রয়েছে এবং আমি সেগুলো তুলে ধরেছি। কৌশলগত অংশীদারিত্বে আমরা অগ্রগতি অর্জন করেছি। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের একটি তুলনা আমি আপনাদের দিতে পারি। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক চীনের তুলনায় অনেক বেশি বহুমুখী, অনেক বেশি গভীর এবং অনেক বেশি বিস্তৃত। কিন্তু চীনের সাথে আমাদের সম্পর্ক যেভাবে এগিয়েছে তা আগের তুলনায় অনেক বেশি অনুমানযোগ্য। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই ডোনাল্ড ট্রাম্প কানাডার ধাতব ও অটোমোবাইল খাতের পণ্যের ওপর শুল্ক আরোপ করেন, যা এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। একই সঙ্গে তিনি কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য চুক্তি অবসানেরও হুমকি দিয়েছেন। ফলে চীনের প্রতি কানাডার নীতির এমন নমনীয়তাকে গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখছেন অনেকে। বিশেষজ্ঞদের মতে কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অনিশ্চয়তার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শুল্ক ছাড় দেওয়ার কারণে কানাডার বৈদ্যুতিক গাড়িতে অন্তত 10% বাজার চীনা ব্যবসায়ীদের হাতে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেসলার উপরও চাপ তৈরি হবে, কারণ প্রতিষ্ঠানটি কানাডায় তাদের বাজার সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে। মূলত এমন অবস্থা তৈরি করে মার্ক কার্নি ট্রাম্প প্রশাসনকে একটি সংকেত দিতে চেয়েছেন। তবে কানাডা এখনই যুক্তরাষ্ট্রের বলয় ছাড়ছে এমনটি বলা কঠিন, কেননা কানাডার মোট রপ্তানির প্রায় 77% এখনও যুক্তরাষ্ট্রে যায়। নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রেও কানাডা যুক্তরাষ্ট্রের ওপর গভীরভাবে নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে থেকেও চীনের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে একটি বিকল্প ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে কানাডা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। একসময় জনসংখ্যাকে বোঝা মনে করা একটি দেশ 1 দশক ধরে হাঁটছে সন্তান জন্মদান বাড়ানোর নীতিতে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই লক্ষ্য অর্জনে সরকারি প্রণোদনার প্রলোভনও কাজে আসছে না, বরং সরকারি সুযোগ সুবিধার পরও উদ্বেগজনক হারে কমছে জন্মহার, বাড়ছে প্রবীণের সংখ্যা, কুপ্রভাব ফেলছে প্রবৃদ্ধিতে। জনসংখ্যা বাড়ানোর চেষ্টা মুখ থুবড়ে পড়ার কারণ কি? সন্তান জন্মদানে আগ্রহ নেই কেন দম্পতিদের? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। চীনে এক সন্তান নীতির শুরুটা 1980 সালে। অজুহাত ছিল জনসংখ্যা কমিয়ে দারিদ্র দূরীকরণ আর অর্থনৈতিক সমৃদ্ধির চাকা গতিশীল করা। 1949 থেকে 70 সালের মধ্যে বিশেষ করে অনুন্নত এলাকায় জনসংখ্যার বিস্ফোরণে এই নীতি গ্রহণের চিন্তা শুরু হয়। কারণ হিসেবে দায়ী করা হয় মাও সেতুংয়ের আমলে জনশক্তিকে সম্পদে রূপান্তরের ধারণা আর পরিবার পরিকল্পনা নীতিতে দুর্বলতাকে। এক সন্তান নীতির নির্মম প্রয়োগে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ঠিকই, কিন্তু চীন ঢুকে পড়েছে নিম্ন জন্মহারের অতলমুখী ঘূর্ণিতে। শেষমেশ জন্মহার বাড়াতে সরকারি প্রণোদনা পর্যন্ত ঘোষণা হলেও মিলছে না সুফল। কেন এই দুরবস্থা? কেন জনসংখ্যা বাড়াতে উদ্গ্রীব বেইজিং? 2010 সালের পর জন্মহার কমতে থাকায় লিঙ্গ ভারসাম্যহীনতা, বয়স্কদের সংখ্যা বৃদ্ধি, কর্মক্ষম নারী পুরুষের সংখ্যা কমার মতো সংকটগুলো প্রকট আকার নেয়। ফলশ্রুতিতে 2016 সালের 1 জানুয়ারি 2 সন্তান নীতি গ্রহণ করে চীন, যা 3 সন্তানে উন্নীত হয় 2021 সালে। সরকারের নীতি নির্ধারকদের টনক নড়িয়ে দেয় 2022 সালের আদমশুমারির তথ্য। হেইলংজিয়াং প্রদেশে জনসংখ্যা কমার ভয়াবহ তথ্য বুঝিয়ে দেয় টাইম বোমার উপর বসে আছে চীন। তথ্য বিশ্লেষণে দেখা যায় উদ্বেগজনক হারে প্রবীণের সংখ্যা বাড়তে থাকায় পেনশন গ্রহীতা বেড়েছে, যার কুপ্রভাব পড়েছে প্রবৃদ্ধিতে। 3 সন্তান নীতি কার্যকরের ফলাফলও ছিল বিস্ময়কর। জনসংখ্যা বৃদ্ধি তো দূরের কথা, 2022, 23 এবং 24 সালের জরিপে টানা 3 বছর নিম্ন জন্মহারের রেকর্ড করেছে চীন। এখানেই শেষ নয়, 2023 সালে জনসংখ্যায় চীনকে টপকে যায় প্রতিবেশী ভারত। জনসংখ্যার ব্যবধান ছিল 30 লাখের বেশি। জন্মহার বাড়ানোর এই নীতি যে কাজে আসবে না তা আগেই আভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকরা বলছেন, জীবনযাত্রার খরচ বেশি হয়, কর্মজীবী বাবা মাদের লোক রাখতে হচ্ছে সন্তান দেখাশোনার জন্য। এছাড়া ভবিষ্যতে সন্তান লালন পালন আর বয়স্ক বাবা মার দেখভালের খরচ তো আছেই। বাড়তি খরচের ভয়ে প্রতি বছর 30% হারে বেড়েছে একাকী মানুষের সংখ্যা। দ্য গ্লোবাল টাইমস বলছে, চীনের বিভিন্ন এলাকায় বসবাস করা এমন মানুষের সংখ্যা
20 কোটিরও বেশি। একই কারণে তরুণ জনগোষ্ঠীর মধ্যে বেড়েছে বিয়েতে অনীহা, আর সন্তান জন্মদান সে তো বিলাসিতার কাতারে ফেলেছেন অনেকে। এমন নাজুক পরিস্থিতিতে 2025 সালে সরকারি ঘোষণায় বলা হয়, সন্তান জন্ম দিলে প্রত্যেক দম্পতিকে শিশু পালনের জন্য বছর প্রতি নগদ 3,600 ইউয়ান দেবে সরকার, যা বাংলাদেশি মুদ্রায় 78,484 টাকা। সন্তানের বয়স 3 হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে। অনেক অভিভাবকই মনে করছেন, সন্তান লালন পালনের যে খরচ, সেই তুলনায় বরাদ্দের অর্থ সমুদ্রে এক ফোঁটা বৃষ্টির পানির মতো। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, জন্মহার না বাড়ালে 2025 সালের মধ্যে চীনের জন্মসংখ্যা 140 থেকে 130 কোটিতে নামবে, আর 2100 সালের মধ্যে নামবে 80 কোটিতে। এতে জনসংখ্যার অর্ধেকই চলে যেতে পারে প্রবীণদের দখলে। এটি চীনের অর্থনীতি শুধু নয়, হুমকিতে ফেলবে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়ার লক্ষ্যকেও। বেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। 1 বা 2 মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা অক্সিজেন ছাড়াই সমুদ্রের গভীর পানির নিচে ডুব দিয়ে নিঃশ্বাস আটকে থাকতে পারে তারা। সাধারণ মানুষ 1 থেকে 1.5 মিনিটের বেশি পানির নিচে থাকতে না পারলেও তারা অক্সিজেন ট্যাঙ্ক ছাড়াই দিনের পর দিন গভীর পানির নিচে ডুব দিয়ে মাছ আর মুক্তা সংগ্রহ করে। পৃথিবীতে রহস্যময় এই জনগোষ্ঠীর গোটা জীবনই সমুদ্র কেন্দ্রিক। কারা এই জনগোষ্ঠী, কোথায় তাদের বসবাস, সত্যি কি তারা মানুষের চেয়ে আলাদা? ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। নিঃশ্বাস না নিয়ে মানুষ কত সময় পানির নিচে থাকতে পারে? সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট। কিন্তু কল্পবিজ্ঞানের মতো শোনালেও পৃথিবীতে এমন এক জনগোষ্ঠী আছে যারা এক ডুবে অনেকক্ষণ পানির নিচে থাকতে পারে। অনেকেই দাবি করেন তারা 5 ঘন্টারও বেশি সময় নিঃশ্বাস আটকে রাখতে পারে। এই গোষ্ঠীর নাম বাজাও জনগোষ্ঠী, যাদের অনেক সময় বলা হয় সি নোম্যাড বা সমুদ্র যাযাবর। শত শত বছর ধরে সমুদ্রই তাদের ঘর, সমুদ্রই তাদের জীবন। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে বসবাস করা বাজাও জনগোষ্ঠীর মূল জীবনযাপন মাছ ধরা ও ফ্রি ডাইভিংয়ের উপর নির্ভরশীল। তারা অক্সিজেন ট্যাঙ্ক বা আধুনিক ডাইভিং যন্ত্র ছাড়াই দিনের পর দিন সমুদ্রের নিচে ডুব দিয়ে মাছ, শামুক, মুক্তা সংগ্রহ করে। এই জীবনধারার কারণেই তাদের নিয়ে ছড়িয়ে পড়ে নানা রকম গুঞ্জন। সবচেয়ে প্রচলিত গুজবটি হল কিছু বাজাও মানুষ টানা 5 ঘন্টা পর্যন্ত পানির নিচে থাকতে পারে নিঃশ্বাস না নিয়ে। বাস্তবতা অবশ্য এতটা নাটকীয় নয়। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে 5 ঘন্টা পানির নিচে থাকা মানুষের পক্ষে অসম্ভব। মানব শরীর এত দীর্ঘ সময় অক্সিজেন ছাড়া টিকে থাকতে পারে না। তবে গবেষণায় দেখা গেছে বাজাও ডাইভাররা একটানা কয়েক মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ রেখে পানির নিচে থাকতে পারেন এবং দিনে কয়েক ঘন্টা ধরে বারবার ডুব দিতে পারেন। সাধারণ একজন মানুষ যেখানে গড়ে 30 থেকে 90 সেকেন্ড নিঃশ্বাস বন্ধ রাখতে পারে, সেখানে প্রশিক্ষিত বাজাও ডাইভাররা 3 থেকে 5 মিনিট, কখনো তার চেয়েও কিছুটা বেশি সময় পানির নিচে থাকতে সক্ষম। অসাধারণ এই ক্ষমতার পেছনে রয়েছে তাদের শরীরের কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য। ন্যাশনাল জিওগ্রাফিতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, বাজাও জনগোষ্ঠীর মানুষের প্লীহা সাধারণ মানুষের তুলনায় অনেক বড়। প্লীহা আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্তে অক্সিজেন সংরক্ষণে সহায়তা করে। যখন কেউ নিঃশ্বাস বন্ধ করে পানির নিচে ডুব দেয়, তখন এই অঙ্গ সংকুচিত হয়ে অতিরিক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত শরীরে ছড়িয়ে দেয়। বাজাওদের এই বড় প্লীহা পানির নিচে তাদের বাড়তি সুবিধা দেয়। সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, এটি শুধু প্রশিক্ষণের ফল নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা জীবনযাপনের কারণে জিনগতভাবেও এই পরিবর্তন এসেছে। অর্থাৎ সমুদ্র নির্ভর জীবন বাজাওদের শরীরকে ধীরে ধীরে পানির নিচে থাকার জন্য উপযোগী করে তুলেছে। গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদন মতে একে মানব অভিযোজনের এক বিরল উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে শুধু শারীরিক গঠনই নয়, বাজাওদের জীবনধারাও এই সক্ষমতার বড় কারণ। ছোটবেলা থেকেই শিশুরা সমুদ্রে সাঁতার কাটতে শেখে। অনেক সময় ভালোভাবে হাঁটা শেখার আগেই তারা পানিতে নেমে পড়ে। ডাইভিংয়ের সময় তারা হৃদস্পন্দন কমিয়ে ফেলতে পারে, শরীরের অক্সিজেন খরচ কমিয়ে দেয়, যা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। ডিসকভার ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই নিয়ন্ত্রিত শারীরিক প্রক্রিয়ায় তাদের ডুবকে আরও দীর্ঘ করে তোলে।
বাজারও কোনো অতিমানব নয়, কোনো রহস্যময় প্রাণীও নয়। তারা প্রকৃতি, জীবনধারা আর শতাব্দীর পর শতাব্দীর অভিযোজনের ফলেই অন্য সবার থেকে আলাদা। গুজবের 5 ঘন্টা ডুব সত্য না হলেও কয়েক মিনিট নিঃশ্বাস না নিয়ে গভীর সমুদ্রে কাজ করা কম বিস্ময়কর নয়। বাজদের গল্প তাই শুধু শ্বাস আটকে রাখার গল্প নয়, এটি মানুষের অভিযোজন ক্ষমতা, সংস্কৃতি আর প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক অনন্য উদাহরণ। ইমরান মাহমুদ, বাংলাভিশন। স্পেনের দক্ষিণাঞ্চলে উচ্চগতির 2টি ট্রেনের সংঘর্ষে অন্তত 39 জন নিহত হয়েছে। স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানী লেতিসিয়া এই দুর্ঘটনার খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন। মালাগা থেকে মাদ্রিদগামী ট্রেনটি স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 6:30টার দিকে লাইনচ্যুত হয়ে পাশের রেল লাইনে উঠে যায়। সে সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে অন্তত 73 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে অনেকে মারা যান। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা দিতে স্টেশনগুলো রাতভর খোলা রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সরকার। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। কানারি দ্বীপ থেকে ক্যারিবিয়ান মাত্র 5 দিনেরও কম সময়ে আটলান্টিক চিরে ইতিহাস গড়ল জেসন ক্যারলের দানবীয় ট্রাইমারান আর্গো। উত্তাল ঢেউ, ভয়ঙ্কর বাতাস আর জমাট অন্ধকারকে সঙ্গী করে 3000 নটিক্যাল মাইল পাড়ি দিয়ে পৌঁছে গেল অ্যান্টিগুয়ার ফিনিশ লাইনে। বজ্রগতির এই সমুদ্র দৌড়ে মাল্টিহালে নতুন রেকর্ড গড়ে নৌ বিশ্বকে তাক লাগিয়ে দিল 6 সদস্যের ক্রু দলটি। কিভাবে সম্ভব হলো, বিস্তারিত জানাচ্ছেন মোর্শেদ আলম। সমুদ্রের বুক চিরে দৌড়ানো তীরের মতো দানবটির নাম আর্গো। দূর থেকে দেখলে মনে হয় যেন ঢেউয়ের উপর স্থির থাকা কোনো তীর ছুটে যাচ্ছে লক্ষ্য ভেদ করে। সামনে উত্তাল সাগর আর বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে, চারপাশে তীব্র বাতাসের ধাক্কা। তবু যেন এক অদৃশ্য জ্বালানি তাকে ঠেলে দিচ্ছে আরো সামনে, আরো দ্রুত। এটি নিউ ইয়র্কের ব্যবসায়ী জেসন ক্যারলের আর্গো। অত্যাধুনিক এবং অত্যন্ত দ্রুতগতির 3 স্থূল বিশিষ্ট পালতোলা নৌকাটি বিশ্বের অন্যতম দ্রুততম সমুদ্রগামী নৌযান হিসেবে পরিচিত, যা বিভিন্ন মর্যাদাপূর্ণ রেসিং ইভেন্টে একাধিক রেকর্ড গড়েছে। ট্রাইমারান জলের উপরে ভেসে বা উড়ে চলতে পারে। এটি প্রায় 30 থেকে 32 নট অর্থাৎ ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বা তার বেশি গতিতে একটানা চলতে সক্ষম। সম্প্রতি সুপার ফাস্ট ট্রাইমারান আর্গো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কানারি দ্বীপপুঞ্জের লাঞ্জারোতো থেকে ক্যারিবিয়ান পর্যন্ত গিয়েছে মাত্র 5 দিনেরও কম সময়ে। রোরাক ট্রান্স আটলান্টিক রেস প্রতিযোগিতায় মাল্টিহাল লাইনে অনারস জিতে নতুন রেকর্ড গড়ে সমুদ্র দৌড়ের ইতিহাসই পাল্টে দিল আমেরিকান এই নৌযানটি। 16 জানুয়ারি স্থানীয় সময় দুপুর 12:31 এন্টিগুয়া ইংলিশ হারবারের ফিনিশ লাইনে পৌঁছায় আর্গোটি। সময় লাগে 4 দিন 23 ঘন্টা 51 মিনিট 15 সেকেন্ড। অন্ধকার রাত, বরফ ও বড় বড় ঢেউ ভেদ করে রেকর্ড গড়ে আর্গোটি। ট্রেন্ট উইন্ডকে সঙ্গী করে পুরো পথটাই যেন বজ্রগতিতে ছুটেছে 6 সদস্যের ক্রু, যার নেতৃত্ব দেন আমেরিকান নাবিক চ্যাড কার্নিং। সঙ্গে ছিলেন পিট কামিং, স্যাম গুডচাইল্ড, চার্লস ওগলটি, আলিস্টার রিচার্ডসন ও ব্রায়ান থমসন। পরিচালনা, নেভিগেশন, পাল তোলা, নামানো সবই ভাগাভাগি করে নিয়েছেন 6 জনে। 2014 সালে আধুনিক রূপে যাত্রা শুরু করা রোরক ট্রান্স আটলান্টিক রেস প্রতিযোগিতা এখন সমুদ্র দৌড়ের জগতে অন্যতম সম্মানের আসর। প্রায় 3000 নটিক্যাল মাইল পাড়ি দিয়ে কানারি দ্বীপপুঞ্জের লাঞ্জারোতো থেকে ক্যারিবিয়ান পৌঁছানো, এ যেন এক মহাসমুদ্র অভিযান সবার জন্য। মোর্শেদ আলম, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।